আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমরা একটা সোনার বাংলাদেশের স্বপ্নে যুগ যুগ থেকে এখানে চেষ্টা করে যাচ্ছি। আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই, তারপরেও আমরা গন্তব্যে পৌঁছতে পারতেছি না। স্থিতিশীল উন্নত একটা বাংলাদেশ গড়তে পারতেছি না, এটা আমাদের স্বীকার করতেই হবে। আমাদের লড়াই আর্য যুগ থেকে চলছে। এখানে আমরা অযোধ্যার বিরুদ্ধে এখানে লড়াই করেছি। আমরা যাকে রাবণ বলেছি, সে রাবণ ছিল না, সে ছিল আমাদের স্বাধীনতা আন্দোলনের প্রতীক। কিন্তু আমরা তাকে এনিমি বানিয়ে ফেলেছি, আমরা তাকে শত্রু বানিয়ে ফেলেছি। আমরা রাবণের যুগে মীর জাফর যে ছিল বিভীষণ, তাকে ঠিকই শত্রু চিহ্নিত করেছি, কিন্তু রাবণকে আমরা চিনতে পারিনি যতক্ষণ পর্যন্ত মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাদ বধ কাব্যগ্রন্থ লিখেননি। ততক্ষণ পর্যন্ত রাবণ আমাদের কাছে ভিলেন ছিল। মেঘনাদ বধ লিখে মাইকেল মধুসূদন দত্ত সর্বপ্রথম রাবণকে আমাদের স্বাধীনতার প্রতীক বানিয়েছেন এবং মেঘনাদকে এদেশের স্বাধীনতা আন্দোলনের একজন শহীদ করে দিয়েছেন। পরাজিতের ইতিহাস লেখা হয় না। রাবণ পরাজিত হয়ে গিয়েছিল অযোধ্যার রাজাদের কাছে, এজন্য তাকে ভিলেন করে দেওয়া হয়েছে। আমরা যাকে আজকে ভিলেন মনে করতেছি, সে হয়তো ভিলেন নয়, সে হয়তো আমাদের স্বাধীনতা আন্দোলনের অগ্রসৈনিক। আবার যাকে আমরা আজকে নেতা বলতেছি বা যাকে আমরা নায়ক বলতেছি, সে হয়তো নায়ক নয়, সে হয়তো আমাদের শত্রু। তাই আমাদের বুঝতে হবে আমরা কোথায় পরাজিত হচ্ছি, কোথায় হারিয়েছি, কোথায় হারাচ্ছি। আমরা একটা যাত্রা শুরু করেছিলাম। নবাব সিরাজউদ্দৌলা 1757 সালে পলাশীর মাঠে পরাজিত হলেন বিদেশি সৈন্যদের হাতে, লর্ড ক্লাইভের হাতে। কেন নবাব সিরাজউদ্দৌলা কেন পরাজিত হবেন? এত দূর থেকে লর্ড ক্লাইভ এসে তাকে কিভাবে পরাজিত করলো? আমি এখানে ইতিহাসের বর্ণনা করব না, আপনারা পড়ে নেবেন, কিংবা আমার নিজের লেখা বই আছে দ্রাবিড় বাংলার রাজনীতি, ওটাও পড়তে পারেন। নবাব সিরাজউদ্দৌলার পরাজয় নিজের জাতির ভেতরে, নিজের দেশের ভেতরে, নিজের সীমার ভেতরে কেন ঘটবে? এজন্য দায়ী কে, এটা আমাদের খুঁজে বের করতে হবে। এরপরে দেখেন, নবাব সিরাজউদ্দৌলার পরে আমরা যে স্বাধীনতা যুদ্ধ শুরু করলাম মীর কাসেমের নেতৃত্বে, এরপরে এই স্বাধীনতা যুদ্ধ কত মানুষ অবদান রাখলেন। আমরা তাদের অবদানের কথাও ভুলে গেলাম। যারা বেশি অবদান রাখলেন এই দেশের স্বাধীনতার জন্য, উলামায়ে কেরাম, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার ছাত্র এবং ভাতিজা ইসমাইল শহীদ, এই ধারাবাহিকতায় কাসেম নানতবি, হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, হুসেন আহমদ মদনী, পাশাপাশি খান আব্দুল গাফফার খান, হাসরত মহল, মোহাম্মদ আলী, শওকত আলী, এই ধারাবাহিকতায় অনেক আন্দোলন হলো। এখানে ওনারা নেতৃত্ব দিলেন। 1757-তে পলাশীতে পরাজয় ঘটল। দ্বিতীয় পরাজয় আমাদের
1857 এই যে সিপাহী বিপ্লব সংগঠিত হয়েছিল, সেই বিপ্লবও ব্যর্থ হলো কেন? সেই বিপ্লবে সর্বশেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরেরও পরাজয় ঘটল। বাহাদুর শাহ জাফর এবং তার সন্তানদেরকে নিঃশেষ করে দিল। কেন এই পরাজয়? এরপরে দেখেন, এখান থেকে শুরু হলো নতুনভাবে আবার শিক্ষা আন্দোলন, দারুল উলুম দেওবন্দ, আলিগড় কিংবা কলকাতা আলিয়া মাদ্রাসা, বিভিন্ন জিনিস গড়ে উঠল। আমরা দীর্ঘ যুদ্ধ, আন্দোলন, সংগ্রাম, কারাবরণ, নির্যাতন সহ্য করে আবার 39-এ এসে দেখা গেল আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে গেল। আমরা স্বাধীনতার শেষ সময়ে যখন আমরা স্বাধীনতা অর্জন করব, তখনই আমরা সাম্প্রদায়িক দাঙ্গায় লিপ্ত হয়ে গেলাম। আমরা ভারতীয়রা ভারতীয়দেরকে মারতে শুরু করলাম, ভারতীয়রা ভারতীয়দের ঘরবাড়ি জ্বালাতে শুরু করলাম ধর্মের নামে। আমরা হিন্দু মুসলিম দাঙ্গায় লিপ্ত হয়ে গেলাম। এখানে শুধু যে হিন্দুরা দায়ী কিংবা মুসলমানরা দায়ী তা নয়, আমরা উভয়ে হিংসাত্মক হয়ে উঠলাম একে অন্যের প্রতি। 40 থেকে 47 পর্যন্ত দীর্ঘ সময় এই ভারতবর্ষে, আজকে যেটা পাকিস্তান, বাংলাদেশ এবং ভারত, এই পুরা এলাকা জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা এমনভাবে মাথাচাড়া দিয়ে উঠল, ঘরে ঘরে রক্তপাত, পাড়ায় পাড়ায় রক্তপাত, মহল্লায় মহল্লায় রক্তপাত। এগুলার মধ্য দিয়ে আমরা যখন 1947-এ স্বাধীন হলাম, তখন দেখা গেল পাকিস্তান এবং ভারত ব্যঙ্গে 2 ভাগে বিভক্ত হয়ে গেল। আমরা বাঙালিরা আমাদের ভাই, মুসলিম ভাই মনে করে পাকিস্তানের সাথে গণভোটের মাধ্যমে সিলেট এবং গোটা বাংলাদেশ আমরা গেলাম। এবং বলা হয়ে থাকে ইতিহাসে যে যদি বাঙালি সেদিন নেতৃত্ব না দিত, যদি সলিমুল্লাহ, শেরে বাংলা প্রমুখরা সেদিন মুসলিম লীগ গঠন না করতেন, তাহলে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হতো না। যদি বাঙালিরা ভোট না দিত, তাহলে পাকিস্তান রাষ্ট্র হইতো না। কিন্তু দেখা গেল কি, পাকিস্তান রাষ্ট্র হওয়ার পরে সর্বপ্রথম বাঙালিরা আবার নিজের বাসার জন্য আন্দোলন করলো, নিজের স্বায়ত্তশাসনের জন্য আন্দোলন করলো, নিজের অধিকারের জন্য আন্দোলন শুরু করলো, এবং আবার একটা দীর্ঘ আন্দোলনের ভেতর দিয়ে যখন 70-69 নির্বাচনে বাঙালিরা বিজয়ী হলো, কিন্তু দেখা গেল তখন পাকিস্তানিরা বাঙালিদের হাতে নেতৃত্ব দিতে চাইল না। তারা নেতৃত্বকে তাদের বাপের সম্পদ মনে করল। এখানে যুদ্ধ সংগঠিত হলো, 9 মাস যুদ্ধ হলো। যুদ্ধের বিনিময় 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো। এই স্বাধীনতা একটা স্বপ্ন ছিল মানুষের, একটা আশা ছিল। মানুষ ভেবেছিল এখানে অর্থনৈতিক মুক্তি আসবে। পাকিস্তান রাষ্ট্র হয়েছিল অর্থনৈতিক মুক্তির জন্য, বাংলাদেশ রাষ্ট্র হয়েছে অর্থনৈতিক মুক্তির জন্য। কিন্তু দেখা গেল না, আমরা অর্থনৈতিক মুক্তি দিতে পারলাম না। আমরা দ্রব্যমূল্যের লাগামকে ধরতে পারলাম না, আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম না, আমরা শোষণকে থামাতে পারলাম না, আমরা সুদ থামাতে পারলাম না, আমরা ঘুষ থামাতে পারলাম না, আমরা সচিবালয়ের দুর্নীতি থামাতে পারলাম না, আমরা পুলিশের ঘুষ খাওয়া থামাতে পারলাম না, আমরা মজুদদারিদের অসৎ মজুদদারি থামাতে পারলাম না। ফলে আবার এখানে অধিকার আদায়ের আন্দোলন সংগঠিত হলো, আবার এখানে সরকার বিরোধী আন্দোলন শুরু হলো,
আবার জনপ্রিয় নেতা, একেবারে আকাশচুম্বী জনপ্রিয় নেতা, দেখা গেল তার জনপ্রিয়তা হারিয়ে ফেললেন। এখানে ৭৫-এ সপরিবারে শহীদ হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারা শহীদ করলো? ওরা কারা? ওরা তার নিজের জাতি। ওরা তারা যাদের ত্যাগে এদেশ স্বাধীন হয়েছে, যারা তার নির্দেশে ৭১-এ যুদ্ধ করেছে। ওরা অনেকেই তখন বিরোধিতা করল। মৌলানা ভাসানীর মতো ব্যক্তি বঙ্গবন্ধুর বিরুদ্ধে চলে গেলেন, আরো অনেকে গেলেন। যারা পাকিস্তানের পক্ষে ছিলেন, যারা ৭১-এ রাজাকার ছিলেন, তাদের বিরুদ্ধে যাওয়া, মুসলিম লীগের বিরুদ্ধে যাওয়া, এগুলো কোনো বিষয় না। বিষয়টা হলো যখন দেখা গেল আওয়ামী লীগের ভেতরেও কিছু মানুষ বঙ্গবন্ধুর বিরুদ্ধে চলে গেলেন। কেন? এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন রাখা দরকার, বিবেচনা দরকার। শুধু এই সমালোচনা করলেই মানুষকে আপনার বিরুদ্ধে, আপনার শত্রু ভাববেন না। এই সমালোচনা আপনাকে, প্রশ্নবোধক সমালোচনা আপনাকে বুঝতে হবে। এরপরে কি হলো? ৭৫-এর পরিবর্তনের পরে, এরপরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, গণ এবং সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসলেন। তিনি দেশে জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করার চেষ্টা শুরু করলেন, স্লোগান দিতে শুরু করলেন, মানুষকে কর্মঠ করতে চেষ্টা করলেন। তিনি অবাধ রাজনীতির সুযোগ দিলেন। তিনি সংবিধানকে সংশোধন করলেন, সংবিধানের মধ্যে আল্লাহর অস্তিত্ব ঢুকালেন, অনেক সংস্কার করলেন। কিন্তু দেখা গেল তাকেও প্রাণ দিতে হলো। এবং কার কাছে প্রাণ দিতে হলো? নিজের জাতির কাছে, নিজের সেনাবাহিনীর কাছে, নিজের তৈরি করা মানুষগুলোর কাছে। এরপরে তিনি শহীদ হওয়ার পরে দেখা গেল আসলেন যে হুসেন মোহাম্মদ এরশাদ, আবার একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি আসলেন। তিনি ক্ষমতা গ্রহণ করলেন দুর্নীতির বিরুদ্ধে জেহাদের কথা বলে। কিন্তু দেখা গেল তিনি ৯ বৎসর স্বৈর শাসন করলেন। দেখা গেল তার ৯ বৎসরে অসংখ্য দুর্নীতির পাহাড় হয়ে গেল। মানুষ আন্দোলন শুরু করলো, সংগ্রাম শুরু করলো। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নূর হোসেন, ডাক্তার মিলন প্রমুখের প্রাণ দিতে হলো। তার মৃত্যুর পর জিয়াউর রহমান এর মৃত্যুর পর এরশাদ ৯ বৎসর ক্ষমতায় ছিলেন। এরপরে ৯ বৎসর পরে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি ক্ষমতা ছাড়লেন। এরপরে ক্ষমতায় আসলেন বেগম জিয়া, অর্থাৎ খালেদা জিয়া। খালেদা জিয়া যখন আসলেন, তিনি তো গণতন্ত্রের কন্যা, গণতন্ত্রের রানী। তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করলেন। কিন্তু দেখা গেল গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো না। দেখা গেল আবারও এখানে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু হলো। একবারে আলী মুলামা থেকে শুরু করে সবাই মাঠে আসলেন খালেদা জিয়ার বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে। এরপরে খালেদা জিয়া সরকারের পতন হলো। আসলেন শেখ হাসিনা, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলো। আবার গণতন্ত্র উদ্ধার হলো, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো। আবার এখানে গণতন্ত্র ধ্বংস হলো। এখানে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু হলো। এখানে জোটবদ্ধ আন্দোলন শুরু হলো। আওয়ামী লীগের বিরুদ্ধে বিশাল আন্দোলন গড়ে উঠল। অবশেষে আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে চলে যেতে হলো। আবার আসলো বিএনপি, আবার গণতন্ত্র প্রতিষ্ঠা, আবার গণতন্ত্রের পরাজয়, আবার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হলো না। আসলেন হাসিনা, শেখ হাসিনা আবার ক্ষমতায়, আওয়ামী লীগ আসলো ক্ষমতায়। এবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে 15 বৎসর ক্ষমতা চালালো।
কিন্তু আবার এখানে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন শুরু হলো, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু হলো। গুম, খুন, এই রক্তপাত, জ্বালাও পুরাও, হরতাল, কত কিছু হয়ে গেল। 15 বছর পর 2024 সালে জুলাই আগস্টে আবার আওয়ামী লীগের পতন ঘটল। শেখ হাসিনার সরকার রাষ্ট্র ছাড়তে বাধ্য হলো। 24-এর একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন সরকার আসলো ডক্টর ইউনূসের নেতৃত্বে। কিন্তু সেটা বিপ্লব হয় নাই, এটা অভ্যুত্থান হয়েছে। বিপ্লবের শর্ত পূরণ হয় নাই। এখানে যারা ক্ষমতা নিয়েছেন, যারা নেতৃত্ব দিয়েছেন, তারা খুব বেশি বিপ্লব বুঝেন বলে মনে হলো না। ওনারা ইচ্ছে করলে যে পরিস্থিতি ছিল, এখানে একটা বিপ্লব সংগঠিত করা যেত। কিন্তু ওনারা সেই পুরাতন নিয়মে, পুরাতন আমলাতান্ত্রিক জটিলতার ভেতর দিয়ে, পুরাতন সংবিধানের উপর দাঁড়িয়ে একটা নতুন শপথ, নতুন সরকার গঠন করলেন, যেখানে উপদেষ্টা নতুন কিন্তু সচিব পুরাতন। এই সচিব 15 বছর ছিলেন আওয়ামী লীগের সচিব, যে সচিবরা রাষ্ট্র চালাচ্ছেন। পুলিশ পুরাতন, সেনাবাহিনী পুরাতন। এখানে আপনি নতুন কি আশা করেন? ব্যবসায়ীরা পুরাতন, ব্যবসায়িক সমিতি পুরাতন, কন্ট্রাক্টর পুরাতন। কারণ আপনি নতুন পাবেন কই? এখানে তো বিপ্লবের কোনো পূর্ব পরিকল্পনা ছিল না। এখানে নতুন তৈরি করা হয়নি, এখানে নতুন তৈরির চেষ্টা হয়নি, কোনো পরিকল্পিত আন্দোলন হয়নি, পরিকল্পিত বিপ্লব হয়নি, ফলে নতুনত্ব আসেনি। পুরাতনের উপর নতুন চেহারা এসেছে। বোতল পুরাতন, ভেতরে মদ পুরাতন, লেবেলটা শুধু নতুন। এভাবে নতুন সরকার রাষ্ট্র গ্রহণ করেছে। এই পদ্ধতিতে তেমন একটা পরিবর্তন আসবে না, তেমন একটা সংস্কারও করা সম্ভব হবে না। কারণ কি? কারণ আমাদের জনগণের সেই বুধ জাগ্রত হয়নি। জনগণের ভেতরে শিক্ষার ইতিহাস শিক্ষা, জনগণের ভিতরে সমাজবিজ্ঞান শিক্ষা, নিয়ম নীতি শিক্ষা, ম্যানেজমেন্ট শিক্ষা, এগুলার বাস্তব অভিজ্ঞতার অভাব রয়েছে। জনগণ এবং সরকার এগুলো সম্পর্কে মানুষের খুব বেশি ধারণা নেই। মানুষ রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রনীতি এগুলো খুব একটা অনুধাবন করে না, বুঝে না। রাজনীতিবিদরাও, নেতারাও অনেকটা বুঝেন না। আর সারা জীবন বঙ্গবন্ধুর আদর্শের কথা বলেছে, কিন্তু বঙ্গবন্ধুর জীবনই জানে না। সারা জীবন জিয়ার আদর্শের কথা বলেছে, জিয়ার জীবনই জানে না, উসমানের জীবনই জানে না। তারা রাজনীতি করে, তারা রাজনীতির নেতা হয়। জেলা কমিটি, উপজেলা কমিটি, থানা কমিটি, জাতীয় কমিটি, সব কমিটিতেই আপনি এই ধরনের নেতৃত্ব পাবেন। ওদের দ্বারা সমাজ পরিবর্তন করা অসম্ভব। প্রতিষ্ঠান বুঝে না, প্রতিষ্ঠানের ভেতরে কতগুলো শাখা আছে সেগুলো বুঝে না। সমাজতন্ত্র বুঝে না, গণতন্ত্র বুঝে না, স্বৈরতন্ত্র বুঝে না, ইসলামও বুঝে না। হ্যাঁ, এরপরে সরকার রাষ্ট্রের মধ্যে কি ব্যবধান এটাও বুঝে না। সরকার আর রাষ্ট্রদের এক জিনিস নয়। আমরা সরকারের বিরোধিতা করি, কিন্তু রাষ্ট্রের বিরোধিতা কেন করব? আমরা রাষ্ট্রের সিস্টেমকে পরিবর্তন করতে হলে তাহলে আমরা রাষ্ট্রের বিরুদ্ধে বলবো, আমরা সরকারের বিরুদ্ধে বলি। এগুলা সব আমরা না বুঝে আমরা কাজ করি। আমরা নেতারা জনগণ বুঝেন না, আমাদের সরকার জনগণ বুঝে না। জনগণের মধ্যে কি ধরনের ব্যবধান আছে সেটাও আমরা বুঝি না। এখানে নারী পুরুষের কি ব্যবধান, সাধারণ অসাধারণের কি ব্যবধান, আস্তিক নাস্তিকে কি ব্যবধান, শিক্ষিত অশিক্ষিতে কি ব্যবধান, রাজনীতিক অরাজনীতিকে কি ব্যবধান, চিন্তাশীল চিন্তাহীনের মধ্যে কি ব্যবধান, অলস এবং কর্মঠের মধ্যে কি ব্যবধান, এই জিনিসগুলো আমরা অনেকে বুঝি না। না বুঝে আমরা শুধু গলাবাজি করি, বক্তব্য দিয়ে বেড়াই এবং গরম গরম কথা বলে জনগণকে উত্তেজিত করে চলি। এভাবে আমাদের এখানে চলছে দীর্ঘদিন থেকে। আমরা ব্যর্থ হচ্ছি কেন? কারণ আমরা জাতি হিসাবে আমাদেরকে মানুষ কি করতে পারে? উদ্বুদ্ধ করতে পারে আবেগের ভিত্তিতে।
একটা গরম বক্তব্য দিলে আমরা আবেগপ্রবণ হয়ে সবাই প্রাণ দিতে পারি। আমরা মোহগ্রস্ত হই খুব দ্রুত, আবার খুব দ্রুত আমরা মোহভঙ্গ হই। আমরা আসক্ত হই খুব তাড়াতাড়ি এবং আবার আসক্ত মুক্ত হই তাড়াতাড়ি। আমরা কি করি? আমরা দেখা যায় আজকে যে নেতার নেতৃত্বে আমরা প্রাণ দিচ্ছি, সেই নেতা সম্পর্কে আমাদের খুব একটা ধারণা নেই। আমরা শুধু তার বক্তব্য, তার সুন্দর সুন্দর কথা, তার সুন্দর ফেস এবং তার হাসি, এগুলার উপর নির্ভর করে আমরা তার কথায় প্রাণ বিসর্জন দিয়ে দিচ্ছি। আমরা জানি না আন্তর্জাতিক ষড়যন্ত্র কাকে বলে, আমরা জানি না রাজনৈতিক ষড়যন্ত্র কাকে বলে, আমরা জানি না গোয়েন্দা বিভাগগুলো কিভাবে নিয়ন্ত্রণ করে মানুষের বিভিন্ন মুভমেন্টকে। আন্তর্জাতিক গোয়েন্দা, জাতীয় গোয়েন্দা, বিভিন্ন দেশীয় গোয়েন্দাদের কর্মকাণ্ড সম্পর্কে আমাদের তেমন একটা জ্ঞান নেই। আমরা রাজনীতি করি কিন্তু রাজনৈতিক অ্যানালাইসিস করি না। আমরা রাজনীতি করি, আমরা নেতৃত্ব দেই, কিন্তু আমাদের সমালোচনা কেউ করুক আমরা এটা পছন্দ করি না। আমরা ফেসিবাদের বিরুদ্ধে কথা বলি, কিন্তু আমরা নিজেরা প্রত্যেক নিজের ক্ষেত্রে ফেসিস্ট। আমরা চাই না কেউ আমাদের বিরুদ্ধে সমালোচনা করুক, আমাদের ভুল ত্রুটি কেউ বলে দেখ, আমাদের ভুল ত্রুটির সমালোচনা করে কেউ দিক নির্দেশনা দেখ, এটা আমরা পছন্দ করি না, কারণ আমরা সবাই নিজের ভেতরে এক একজন ফেসিস্ট। এজন্য একটা রাষ্ট্রকে গঠন করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন, এর মধ্যে সর্বপ্রথম প্রয়োজন আমাদের জনগণকে সচেতন করা। আর জনগণকে সচেতন করতে হলে মানুষের ভেতরে শিক্ষার আলো জ্বালাতে হবে। আমাদের গ্রামে গঞ্জে শিক্ষাকে পৌঁছিয়ে দিতে হবে এবং হাতে কলমে শিক্ষা পৌঁছিয়ে দিতে হবে। আমাদের প্রচুর গ্রাম এখনও আছে যে গ্রামগুলো ঢাকায় কি হইতেছে সেই সংবাদটুকুও জানে না। আপনারা ঢাকায় বিশাল পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু তারা গ্রামে বসে এটা খবরও রাখে না। এজন্য আমাদেরকে সচেতন নাগরিক গঠন করতে হবে। আমরা যারা ইসলামের কথা বলি তাদেরকে কোরআন হাদিস পড়ে, সাহাবায়ে কেরামের জীবন পড়ে ইসলামকে পূর্ণাঙ্গ বুঝতে হবে। আমরা যারা গণতন্ত্রের কথা বলি তারা গণতন্ত্রকে বুঝতে হবে। আমরা একটা জাতীয়তাবাদী মন মানসিকতাকে লালন করি, কিন্তু আমরা জাতীয়তাবাদ বা জাতীয়তাবোধকে ধারণ করি না। আমরা খিলাফত আলা মিনহাজিন নাবুয়ার কথা বলি, কিন্তু আমরা উম্মা চেতনা কিংবা উম্মার কি চাহিদা সেটা বুঝি না। আমরা ঐক্যের কথা বলি, কিন্তু আমার চেয়ার আমাকে দিয়ে এরপরে ঐক্যকে আমরা গুরুত্ব দিয়ে থাকি। আমরা চেয়ারের জন্য লড়াই করি, আমরা মানুষের অধিকারের জন্য লড়াই করি না। আমরা মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের মৌলিক অধিকারের কথা বলি, কিন্তু অধিকারের জন্য আমরা লড়াই করি না, চেষ্টা করি না। আমরা মূলত চেষ্টা করি ক্ষমতায় যাওয়ার জন্য, চেয়ারে বসার জন্য এবং নিজের পুঁজিবৃদ্ধির জন্য। আমাদেরকে এই জায়গাগুলো থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি, তাহলে আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ, আমাদের পৃথিবী সেই অতীতকালে যেমন ছিল বর্তমানেও তেমন থাকবে, আগামীতেও তেমন চলবে। আমরা কোনো পরিবর্তন করতে পারবো না, আমরা ব্যর্থ হব বারবার। তাই আসুন আমরা সবাই মিলে প্রথমে নিজেকে পরিবর্তন করি, এরপরে আমার আশপাশ, আমার সন্তান, আমার পাড়া প্রতিবেশী, আমার গ্রাম, আমার শহর, আমার দেশ, আমার জাতি, সবার ভেতরে সচেতনতা তৈরির জন্য আমরা চেষ্টা করি এবং আমরা সবাই সমালোচনাকে বরদাস্ত করার মতো মানসিকতা তৈরি করি। তাহলেই আমাদের পক্ষে সম্ভব একটা নতুন জাতি গঠন করা, একটা উন্নত জাতি গঠন করা, একটা স্থিতিশীল উন্নত রাষ্ট্র গঠন করা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।